আগের দিনের অংশ থেকে কারোর কোনো প্রশ্ন আছে? হোপফুলি না থাকারই কথা। আচ্ছা বেশ, আজকে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, বাংলায় বলা হয় অ্যাম্পিয়ারের পরিপথ সূত্র। সার্কিটের বাংলা করা হয়েছে পরিপথ, পরয়সী পথ। আচ্ছা, একটা তড়িৎবাহী তার তড়িৎবাহী তার তলা থেকে উপরের দিকে কারেন্ট ফ্লো করছে, আই দেখতেই পাচ্ছ ছবিতে। এইবার তার চারপাশে যে চৌম্বক বলরেখাগুলো সৃষ্টি হবে, সেই চৌম্বক বলরেখাগুলো থাম্ব রুল, যদি রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী ভাবো, অর্থাৎ নিজের ডান হাতটাকে মুঠো পাকিয়ে বুড়ো আঙুলটা ওই কারেন্ট ফ্লোয়ের ডিরেকশানে রাখো, তাহলে হাতের আঙুলগুলো, বাকি চারটে আঙুল যেদিকে কার্ল করছে, যেদিকে বেঁকছে, সেই ডিরেকশনটাই হবে আমার চৌম্বক বলরেখার অভিমুখ বা চৌম্বক ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের অভিমুখ। তা এই ক্ষেত্রে মানে এটা হচ্ছে একটা রুল, যেটা দিয়ে আমরা চট করে কোন দিকে চৌম্বক বলরেখাটা হবে সেটা ডিটারমাইন করতে পারবো। এবার আমি যদি উপর থেকে দেখি, উপর থেকে দেখলে ওই যে একটা জায়গা, মানে ওই যে পয়েন্ট একটা ক্রস করা আছে, ওখানে বি বলে লেখা আছে, মানে বি অর্থে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তাহলে দেখো, ওই টপ ভিউ বলে যে ছবিটা ডান পাশে দেওয়া আছে, অর্থাৎ এইখানটায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কীরকম হবে। এটা এখানে ক্রস বলে মনে হচ্ছে, এটা আসলে ক্রস নয়। এখানে আমি একটা অ্যারো চিহ্ন দিতে গিয়েছিলাম, অ্যারো চিহ্নটা দিতে গিয়ে ক্রসের মতো মনে হচ্ছে। এবার আমরা যদি এটাকে উপর থেকে দেখি, তাহলে এই যে তার বরাবর কারেন্ট ফ্লো করছে সেটাকে আসলে একটা ডট দেখব। তাহলে তুমি এবার মোটামুটি বুড়ো আঙুলটা স্ক্রিনের উপর বসালে দেখবে হাতের ডান হাতের বাকি চারটে আঙুল এইরকম ডিরেকশনে কার্ল হয়ে আছে, ভাঁজ হয়ে আছে। এইগুলো হচ্ছে তার মানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশন। তাহলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশনটা আসলে কী বোঝায় না, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশনটা তার উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তোমার চৌম্বক বলরেখার অভিমুখটা নির্দেশ করে। তাহলে আমি এখানে ছোট্ট একটা ক্ষুদ্রাংশ, এই যে ডিএল একটা ক্ষুদ্রাংশ ধরা হয়েছে, সেই ক্ষুদ্রাংশটা আমি সরলরেখা বলে ধরে নিতে পারি, স্ট্রেট লাইন বলে ধরে নিতে পারি। সেই স্ট্রেট লাইনটার অভিমুখটা তোমার যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা সেই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল, বা বলতে পারো এই কার্ভের সঙ্গে এই বিন্দুতে ট্যানজেন্ট, মানে স্পর্শক। তাহলে আমরা ডিএল এর অভিমুখও যা, বি এর অভিমুখও তাই। তাহলে এইখানে যদি বি ডট ডিএল করি, তাহলে বি ডট ডিএল করলে আমাদের ডট প্রোডাক্টের নীতি অনুযায়ী বি ডট ডিএল ইকুয়াল টু বি ডিএল কস 0 ডিগ্রি, কস 0 ভ্যালু হচ্ছে 1। এইবার অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ে ফিরে আসি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছেন যে বি ডট ডিএল, এই যে প্রোডাক্টটা, অর্থাৎ এই যে ডট প্রোডাক্টটা, এটা যদি একটা লুপের উপর, একটা ক্লোজড লুপের উপর এই ডট প্রোডাক্টটা চালানো হয়, সেটা আই এর সঙ্গে প্রপোর্শনাল হয়। বি ডট ডিএল এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স অ্যাজ সাচ কিছু নেই। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আর ডিএল তো বুঝতেই পারছো স্ট্রিপের লেন্থ। এদের দুজনের ক্রস নয়, ডট প্রোডাক্ট করে যদি একটা গোটা লুপের উপর তাদের এই ডট প্রোডাক্টটাকে ইন্টিগ্রেট করা হয়, সেটা সেই ফিল্ডে তৈরি হওয়ার পেছনে যে কারেন্ট ফ্লো, সেই কারেন্ট ফ্লো আই এর সঙ্গে প্রপোর্শনাল। আই যত বাড়বে বি ডট ডিএল এর ভ্যালুও তত বাড়বে। বুঝতেই পারছো, কারেন্ট যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ডটাও তো স্ট্রং হবে তত। এবার বি আর ডিএল যেহেতু একই ডিরেকশানে, বি ডট ডিএল ইকুয়াল টু, তাহলে একটা আমার কনস্ট্যান্ট টার্ম চাই, মিউ জিরো, আর তারপরে আই এনক্লোজড বলে একটা কথা লেখা আছে। দেখবে এই বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই এনক্লোজড, এইটাকে বলা হয় ম্যাগনেটিজমের গাউসেস লয়ের ইকুইভ্যালেন্ট ইকুয়েশন।
গাউসেস ল পড়েছিলাম ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো ইন্টিগ্রেশন ই ডট ডিএস, সেখানে সারফেস ইন্টিগ্রাল ছিল, একটা সারফেসের উপর ইন্টিগ্রেশন করতে হতো। ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো, কিউটা ছিল শুধু কিউ নয়, কিউ এনক্লোজড, অর্থাৎ টোটাল চার্জ। আমরা একটা গসিয়ান পিল বক্স কল্পনা করেছিলাম, সেই গাউসিয়ান পিল বক্সটা যতটা চার্জকে আবদ্ধ করে রাখতো ততটা চার্জই হচ্ছে কিউ এনক্লোজড। ঠিক তেমনি করে এখানে বি ডট ডিএল ডট প্রোডাক্ট করেই এই ইকুয়েশনটা, ওখানে ই ডট ছিল, এখানে বি ডট, ওখানে সারফেস ছিল, এখানে লেন্থ। শুধু তফাৎ হচ্ছে ওখানে কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো, অর্থাৎ এপসাইলন জিরোটা তলায় ছিল, আর এখানে মিউ জিরোটা মানে নিউমারেটারে আছে, ডিনোমিনেটারে নেই, তার সঙ্গে আই এনক্লোজড। অর্থাৎ এখানেও আমরা একটা পিল বক্স না কল্পনা করলেও ওখানে পিল বক্স কল্পনা করেছিলাম, কেন না ওখানে একটা সারফেস আমাকে ধরতে হয়েছিল, একটা কাল্পনিক তল আমাকে বিবেচনা করতে হয়েছিল। এখানে যেহেতু লাইন ইন্টিগ্রাল, এখানে আমরা একটা লাইন বিবেচনা করব, লাইনটা অবশ্যই ক্লোজড লাইন হবে, অর্থাৎ কার্ভ, যদি কোনো কার্ভড লুপ আঁকি সেই লুপটা যেন ক্লোজড লুপ হয়, একটা লাইন। এই যে গাউসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্সটা পাশে এখানে লিখে রেখেছি। স্যার আই এনক্লোজ মানে কিরকম? ইউ এনক্লোজ মানে স্যার বদ্ধ একটা আধান থাকা, আই এনক্লোজ মানে কিরকম? দেখতে পাবে, উদাহরণে এলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ব্যস্ত হয়েও না। আচ্ছা, আমরা এই অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের এক কাজ করি, ওই অ্যাপ্লিকেশানে চলে আসি। এখানে মাঝখানে কি একটা পাতা মিসিং দেখি, এখানে 6 দেখছি, 7 দেখছি, 8 দেখছি। এইখানে পেজ নাম্বারটা কই? 5, না ঠিকই আছে, বেশ 6। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইটলি লং স্ট্রেট কনস্ট্যান্ট কারেন্ট ক্যারিং ওয়্যার। ঠিক আগের যে ছবিটা ছিল সেই ছবিটাই, মানে অর্থাৎ এই ছবিটাই আবার আমি আরেকবার এঁকেছি। এইখানে কারেন্ট ফ্লো করছে, এবং কারেন্ট ফ্লো করছে তলা থেকে উপরের দিকে, অর্থাৎ তুমি যদি সেই ডান হাতের মুষ্টি নিয়ম, যেটা তুমি ডান হাতটাকে মুঠো করে ওই স্ক্রিনের উপর যদি রাখো, তোমার ডান হাতের বাকি 4টে আঙুল যেদিকে কার্ল করছে সেদিকেই তোমার চৌম্বক ক্ষেত্র অভিমুখ হবে। এইবার তোমায় বলা হলো যে তারটা হচ্ছে এই আর ব্যাসার্ধের, ঠিক আছে, তারটা মোটা সোটা তারটা এতটা তার, মানে সোজা কথায় ওখানে যেমন তারটা ছিল একদম সরু একটা ডট, এখানে তারটা মোটা সোটা তার ব্যাসার্ধ হচ্ছে আর। এই তার দিয়ে কারেন্ট ফ্লো করছে স্ক্রিন থেকে বাইরের দিকে, এবং তার কেন্দ্র থেকে এই দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত সেটা আমায় বার করতে হবে। এবার আমাকে অ্যাম্পিরিয়ান লুপ, যেরকম গসিয়ান সারফেস একটা কল্পনা করতাম, এখানে একটা অ্যাম্পিরিয়ান লুপ কল্পনা করেছি, অর্থাৎ এই আমায় যতটা দূরত্বে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে সেইটাকে ব্যাসার্ধ বা রেডিয়াস ধরে নিয়ে একটা আমরা সার্কেল এঁকে নিয়েছি। সেই সার্কেলটার যে মানে এই সার্কেলটাই আসলে ওই অ্যাম্পেরিয়ান লুপ। তাহলে আমি এইখানে বি ডট ডিএল বার করব, অর্থাৎ এইখানে একটা ছোট্ট ক্ষুদ্রাংশ ডিএল ধরে নিয়েছি, তার সঙ্গে বি হচ্ছে প্যারালাল। তাহলে বি ডট ডিএল আমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল ল অনুযায়ী বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই এনক্লোজড। তাহলে বি তো কনস্ট্যান্ট, বুঝতেই পারছো সিমেট্রি থেকে, এখানে যা বি হবে এখানেও তাই বি হবে, এখানেও তাই বি হবে, প্রতিটি পয়েন্টে একই বি হবে, কেবলমাত্র তার ডিরেকশানটা পাল্টে যাবে। তাহলে ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, তাই জন্য বিকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিয়েছি, শুধু ইন্টিগ্রেশন চালিয়েছি ডিএলের উপর। ডিএলের উপর ইন্টিগ্রেশন চালালে অর্থাৎ এই সার্কেলটার যেটা পেরিমিটার অর্থাৎ সার্কামফারেন্স অর্থাৎ পরিধি, সেইটাই হবে টোটাল ডিএল। তার মানে ডিএলের উপর ইন্টিগ্রেশন করলে
এই এ ব্যাসার্ধের জন্য 2 পাই এ হবে, তাহলে মিউ জিরো আই এনক্লোজড। তাহলে আমার তো বিটা বার করতে হবে, বি হচ্ছে মিউ জিরো আই বাই 2 পাই এ। তাহলে এই যে আই এনক্লোজড কথাটা অভিজিৎ বললে, এনক্লোজড কেন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আমি যে সার্কেলটা কল্পনা করেছি এই সার্কেলটার মধ্যে কত কারেন্ট ফ্লো করছে। এমন হতেই পারতো যে আমাকে এই যে কাল্পনিক সার্কেলটা কল্পনা করতে হয়েছে, সেই সার্কেলটা এইটার মধ্যে একটুখানি, মানে অর্থাৎ পুরো তারটা নিয়ে এই সার্কেলটা নয়। সেক্ষেত্রে কিন্তু আই এনক্লোজডের মধ্যে, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, গোটা কারেন্ট আমি এনক্লোজ করতে পারতাম না। অর্থাৎ সোজা কথায় এই এ ব্যাসার্ধটা, এই যে অ্যাম্পেরিয়ান লুপের যে এ ব্যাসার্ধটা, এটা যদি আর এর থেকে ছোট হতো, তাহলে কিন্তু ধরো আমার এমন হয়তো আমায় বললো যে তুমি একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করো, বিন্দুটা তারের মধ্যে, তারের ক্রস সেকশনের মধ্যেই কোনো একটা বিন্দু ইনসাইড দ্য ওয়্যার। সেক্ষেত্রে এটা আর এর থেকে ছোট হয়ে যেত, তখন এইখানে ছোট্ট করে আমাকে একটা কি কল্পনা করতে হতো না, একটা অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করতে হতো, যে অ্যাম্পেরিয়ান লুপের রেডিয়াসটা আর এর থেকে ছোট হতো, এবং সেক্ষেত্রে এই তারের মধ্যে দিয়ে টোটাল যদি আই কারেন্ট ফ্লো করে থাকে, গোটা কারেন্টটা কিন্তু ওই অ্যাম্পেরিয়ান লুপের মধ্যে দিয়ে ফ্লো করতো না তখন আর কি। তাহলে ওইটুকু অংশের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে সেটা আমরা একটা ইউনিটারি মেথডের সাহায্যে বার করতাম, সেটাও আসবো পরে। এই যে তারের ভিতরে, মানে স্যার ওই জন্যই এনক্লোজ, এনক্লোজড কথাটা ব্যবহার করা হচ্ছে, বুঝতে পেরেছো? এনক্লোজড কথাটা, তারে কারেন্ট ফ্লোটা আরেকবার বলবেন? তারের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট তো আই ফ্লো করছিল। এবার ধরো তোমাকে বললো যে এই যে বিন্দুতে তোমরা ম্যাগনেটিক ফিল্ড বার করলে সেই বিন্দুটা তারের বাইরে অবস্থিত নয়, তারের বাইরে নেই, তারের ভিতরে আছে। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এ, এই এর ভ্যালুটা আর এর চেয়ে ছোটো। তার মানে তখন এই বিন্দুটা, এই পয়েন্টটা তখন ইট উইল লাই ইনসাইড দ্য ওয়্যার। সেই ক্ষেত্রে তাহলে আমাকে তো এই এ রেডিয়াস ধরে তো আমি অ্যাম্পেরিয়ান লুপটা এঁকেছি, তাহলে তখন অ্যাম্পেরিয়ান লুপটা এইটুকুনি হতো, এবং সেই অ্যাম্পেরিয়ান লুপের মধ্যে তোমার এই তারটা তো আসলে এতটা মোটা, তাহলে এতটা মধ্য দিয়ে যে মোট কারেন্ট যাচ্ছে, ততটা পরিমাণ কারেন্ট এইটুকু সার্কেলের মধ্যে দিয়ে যেত না, কিছুটা কম যেত। তাহলে আমি যদি সবসময় এই আই এনক্লোজড কথাটা না লিখতাম, সেক্ষেত্রে তুমি আই মানে অর্থাৎ তারের ভিতরে যখন পয়েন্টের জন্য বার করতে তখনও যতটা আই নিতে, বাইরের জন্য যখন বার করছো তখনও ততটা আই নিতে, তাহলে আমার হিসেব ভুল হয়ে যেত। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার বুঝলাম। এবার তারের ভিতরে কোনো বিন্দুতে এবার আমরা বার করছি, এবার এই যে তারটা এইটুকুনি ছিল সেটাকে আরও বড় করে, আরও ম্যাগনিফাই করে আঁকা হয়েছে। তারটা ধরো এতটা, তারের ক্রস সেকশনটা হচ্ছে এই সলিড লাইনটা, এইটা হচ্ছে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ওয়্যার। এবার এটা হচ্ছে এইখানে আমরা এই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বার করছি। তাহলে এই এ রেডিয়াস ধরে একটা অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করেছি। এবার যেটা বললাম যে ওই ইউনিটারি মেথড চালাবো, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্থাৎ গোটাটা, তখন কারেন্ট হচ্ছে আই। আর যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই এ স্কোয়ার, তখন প্রবাহ মাত্রা আই বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই এ স্কোয়ার। ইউনিটারি মেথড, পাই পাই ক্যান্সেলস আউট, পরে রইল আই এ স্কোয়ার বাই আর স্কোয়ার, সেটাকে আই ড্যাশ লিখলাম। তাহলে আই ড্যাশটা তাহলে আমার আই এনক্লোজড হলো। হ্যাঁ বলো। ঐকিক নিয়মে স্যার? হ্যাঁ ঐকিক নিয়ম বলছি তো। তাহলে আই ড্যাশটা আই এনক্লোজড হলো, তাহলে বি ডট ডিএল আমার ফর্মুলা অনুযায়ী মিউ জিরো ইন্টু আই এনক্লোজড। এবার বি ডট ডিএল, এইখানে যদি ডিএল এর উপর ইন্টিগ্রেশন করি, বি তো ফ্রম সিমেট্রি কনস্ট্যান্ট থাকছে সব জায়গায়, এইখানেই নাও পয়েন্টটা, বা এইখানে নাও বা এইখানে নাও, সব জায়গাতেই কনস্ট্যান্ট থাকবে। তাহলে ডিএল এর উপর যদি ইন্টিগ্রেশন করো, তাহলে এর যে তোমার সার্কামফারেন্সটা হবে সেটা হচ্ছে 2 পাই এ। এবার মিউ জিরো আই ড্যাশ মানে হচ্ছে আই ইন্টু এ স্কোয়ার বাই আর স্কোয়ার বসিয়ে দিয়েছি। তাহলে বি হচ্ছে মিউ জিরো আই ইন্টু এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 1/2 পাই এ। তাহলে একটা এ ক্যান্সেল করে গেল,
তাহলে মিউ জিরো এ বাই 2πr² ইন্টু আই। মজাটা হচ্ছে এইখানে এটা তলায় এসেছিল, দেখো টার্মটা বি ইজ প্রপোর্শনাল টু 1/a হয়েছিল, আর এইখানে এই আমি যদি আইটাকেও ঢুকিয়ে দিই, এটাকে বাইরে বার করি, কারণ এটা তো ডিস্টেন্সটা আমি এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যেখানে খুশি নিতে পারি। তাহলে এটাও ভেরিয়েবল, এটাকে বাইরে বার করে দিয়ে যদি আইটাকে ঢুকিয়ে নিই, অর্থাৎ একই কারেন্ট ফ্লো করছে আগের বেলায় এবং পরের বেলায়, সেই ক্ষেত্রে তোমার বি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ আবার ঘুরিয়ে বললে আইটাকে যদি কনস্ট্যান্ট করি, নির্দিষ্ট বিন্দুর জন্য বি প্রপোর্শনাল টু আই, কিন্তু যদি নির্দিষ্ট কারেন্ট হয়, এখানে লেখা নেই ভাষাটা, নির্দিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার জন্যে, তাহলে বি প্রপোর্শনাল টু এ তাহলে লিখতে পারি। তাহলে আগেরটা থেকে পেলাম বি প্রপোর্শনাল টু 1/a, এটা থেকে পেলাম বি প্রপোর্শনাল টু এ। অর্থাৎ আমি যদি এটাকে প্লট করি, অর্থাৎ এদিকটা হচ্ছে তারটির অক্ষ থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ দ্য ওয়্যার, সেটা এ, আর এটা ম্যাগনেটিক ফিল্ড চৌম্বকক্ষেত্র, এটা বি। তাহলে এইটা হচ্ছে তার মানে সেন্টার অফ দ্য ওয়্যার, সেখান থেকে এই অবধি এলাম, মানে হচ্ছে তারের সারফেসে এলাম। এখানে বি প্রপোর্শনাল টু এ, অর্থাৎ বি প্রপোর্শনাল টু এ মানে লিনিয়ার সরলরেখা বরাবর সম্পর্কটা গেছে। তারপরে তারের ধার থেকে, অর্থাৎ তারের পেরিফেরি থেকে যত দূরত্ব বাড়বে আমার বি প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ এইখানে এই যে কার্ভটা হবে এটা তোমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ সেই বয়েলস ল গ্রাফটা মনে করো, পি ভ্যারিজ অ্যাজ 1/v ছিল, তাহলে পি ভ্যারিজ অ্যাজ 1/v গ্রাফটা যেমন হতো, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো এটা ফল করবে, এবং এটা অ্যাকচুয়ালি জিরো হবে আফটার ইনফাইনাইট ডিস্টেন্স। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সলিনয়েড। সলিনয়েড কাকে বলে জানো? স্প্রিংয়ের মতো যদি একটা তারকে পেঁচানো হয়, সেই চেহারাটাকে বলা হয় সলিনয়েড, এবং তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যদি করানো হয়, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কীরকম হয় সেটা আমরা দেখব। এই যে ছবিটা দেখছো, এটা আসলে সলিনয়েডের একটা পার্ট দেখতে পাচ্ছি আমরা। এর ভিতর দিকে বাকি অংশটা আঁকা নেই, যাতে ছবিটা কামব্রাস না হয়ে যায়। এইখান থেকে এই পার্টটা গিয়ে আবার এখানে জুড়েছে, গিয়ে আবার এই পার্টটা গিয়ে এখানে জুড়েছে, গিয়ে আবার এই পার্টটা গিয়ে এখানে জুড়েছে, এইভাবে চলছে। এটা কন্টিনিউয়াস চলতেই থাকছে আর কি। এই সলিনয়েডের এইগুলো হচ্ছে তার, এই তারের মধ্যে দিয়ে কারেন্টটা উপর থেকে তলার দিকে আসছে। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের নোটেশন অনুযায়ী কারেন্টটা এদিক দিয়ে আসছে বলে এখানে গোল করে মাঝে ডট, আর এইখানে ঢুকছে বলে গোল করে ক্রস। ইলেকট্রিক ফিল্ডের নোটেশন তাই ছিল, প্রত্যেকটাতেই দেখো তাই দেওয়া আছে, ডট ডট আর এটা ক্রস ক্রস। এইবার আমাদের আরেকবার বলবেন, বুঝতে পারলাম না। আরেকবার বলবেন স্যার, মানে সলিনয়েডে তো স্যার পেঁচিয়ে পেঁচিয়ে লাগানো থাকে তারটা, মানে স্যার এই তো এইটা, এই করে লাগানো। অভিজিৎ দেখো, এই তারটা আসলে একটা স্প্রিং, এই স্প্রিংটা এইরকম ভাবে এসে আবার এইটা দিয়ে ঢুকে এইটা দিয়ে বেরিয়ে আবার পিছনে আছে যে অংশটা, পিছনে আছে এই অংশটা, এইখান থেকে শুরু হয়ে এই এতটা অংশ পিছনে আছে, আবার এটা এখানে গেল, গিয়ে আবার এই গেল গিয়ে, অর্থাৎ তুমি কেবলমাত্র সামনের অংশটা দেখতে পাচ্ছ। বুঝতে পারা গেল স্প্রিং কেন স্প্রিং? ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ তুমি একটা স্প্রিং মাঝখান থেকে আধা আধি কেটে হ্যাঁ, দিলে হ্যাঁ। হাফ অংশটা দেখছো, পিছনটা দেখতে পাচ্ছ না। এইবার তার মধ্যে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্প্রিংটার এইগুলো হচ্ছে তার, এবং সেই তারের বুঝতে মধ্যে পেরেছি। দিয়ে কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশানে, অর্থাৎ আমি যে ডিরেকশানে এই কার্সারটাকে মুভ করাচ্ছি সেই ডিরেকশানে কারেন্ট ফ্লো করছে। এইটা হচ্ছে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশান, এইভাবে। এই তাই যদি হবে তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে নোটেশন ছিল, অর্থাৎ কারেন্ট সারফেস ছেড়ে উপরের দিকে উঠে এলে একটা সার্কেল কথা করে। বলছি, আপনার টেনশন আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাওয়া গেছে এবার সকলে? হ্যাঁ, আমরা তো দেখতে, আমি দেখতে পাচ্ছি। না, আমি দেখতে পাচ্ছি না।
দেখতে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা হচ্ছে এই দিক থেকে বেরোচ্ছে, আবার এইখানে প্রবেশ করছে, ঢুকছে, আবার এইখানে পিছন দিয়ে গিয়ে আবার এইখান দিয়ে বেরিয়ে আসছে, আবার এইখানে প্রবেশ করছে, ঢুকছে। অর্থাৎ এই জায়গাটার কথা যদি ভাবি, যেখানে আমি কার্সারটা রেখেছি, সেইখানটায় আমরা যদি আমাদের রাইট হ্যান্ডকে কার্ল করে ওর উপর বসাই, যেখানে থামটা, বুড়ো আঙুলটা বাইরের দিকে পয়েন্টেড, সেই অবস্থায় ডান হাতের কার্লিং বাকি 4টে আঙুলের কোন দিকে হবে না, যেদিকে এই অ্যারো দেখানো আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এই স্থানে বা এই জায়গাতে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলবো না, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশনটা এইরকম হবে, কনসেন্ট্রিক সার্কেলস, সমকেন্দ্রীয় বৃত্ত। ঠিক তেমনি এইখানটায় যদি আসো, এইখানটায় কারেন্টটা তার দিয়ে ভিতরের দিকে প্রবেশ করছে, তাহলে এখানে যদি বুড়ো আঙুলটাকে আমরা স্ক্রিনের ভিতরের দিকে পয়েন্ট করি, দিয়ে হাতটাকে কার্ল করি, সেক্ষেত্রে দেখো খেয়াল করে যে তোমার ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশনটা এই যেভাবে আমি ঘোরাচ্ছি কার্সারটা, সেইভাবেই কিন্তু হবে। নিজেরা জাস্টিফাই করতে পারবে বুড়ো আঙুল মানে থাম্ব রুল অনুযায়ী। অর্থাৎ তার মানে এই পার্টিকুলার পয়েন্টে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, আবার এইটার বেলাতেও এই যেখানে আমি পয়েন্টারটা এখন রেখেছি, তারও দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ভিতরের দিকে। অর্থাৎ ভিতরে, এই ভিতরের স্থানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ফ্রম লেফট টু রাইট। এবং যেহেতু একটা ম্যাগনেটিক লাইন আর একটা ম্যাগনেটিক লাইনকে কাট করে না, ইন্টারসেক্ট করে না, সেই জন্য কোথাও তারা ছেদ করেনি। আঁকতে আঁকতে দু এক জায়গায় ঠেকে গেছে, সেটা অন্য কথা, কিন্তু দে ডু নট ইন্টারসেক্ট ইচ আদার। তাহলে সেই জন্যে এইখানে এই একটা তারের ক্ষেত্রে যা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স হচ্ছে, আর তার পাশের তারের ক্ষেত্রে যা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স হচ্ছে, তাদের মাঝখান দিয়ে এই জায়গাটায় কোনো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যতটা যাবার গেছে, কিন্তু তারপরে আর এইখান দিয়ে যেতে পারেনি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সটা। এইখানেও এদিকে ডিরেকশন, এইখানেও এদিকে ডিরেকশন, তাহলে এইভাবে চলে গেছে, দিয়ে আবার সেটা আবার এইখানে এসে মিলিত হয়েছে। মানে এটাও একটা ক্লোজ লুপ। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স দেখো ক্লোজ লুপে যেরকম তৈরি হয়, সেরকম ক্লোজ লুপ তৈরি করেছে। অর্থাৎ যেটা বলতে চাইছি, ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর, অর্থাৎ লেফট টু রাইট। ঠিক বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট। এবং এটা তো গেল মোটে 4টে স্ট্র্যান্ডের কথা। যদি এখানে অসংখ্য স্ট্র্যান্ড থাকতো, অর্থাৎ এরকম মানে সলিনয়েডটা ইনফাইনাইটলি লং হতো, তাহলে এই যে লাইন্স অফ ফোর্সগুলো ভিতর দিয়ে যাচ্ছে, সেটা তো এইখান দিয়ে এসে আবার ব্যাক করছে। এই ব্যাক করতে পারতো কি? আর ব্যাক করতে পারতো না। ইনফাইনাইটলি লং হলে আবার তার পাশে একটা থাকতো, তার পাশে আবার একটা থাকতো, এইভাবে তার মানে চলতেই থাকতো। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ঠিক সলিনয়েডের বাইরে কোনো লাইন্স অফ ফোর্স থাকতো না, কেবলমাত্র ভিতরেই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স থাকতো। এই যে যুক্তিটা দিলাম, বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। অর্থাৎ সলিনয়েডে ইনফাইনাইটলি লং হলে এই বাইরের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো ভ্যানিশ করে যেত। আমরা 4টের জন্য এঁকেছি বলে হয়েছে, তৈরি হয়েছে। এইবার এই ছবিটারই একটু 2 ডাইমেনশনাল ভার্সন নিয়ে একটু কাজ করব, কারণ এই বড় ছবিটা নিয়ে কাজ করা মুশকিল। অর্থাৎ তুমি এই যে ডট 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 ক্রস 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 ক্রস, এই জিনিসটা এইখানে তার মানে এগুলো দেখানো হয়নি, অর্থাৎ তারগুলো দেখানো হয়নি। উপরের ডট, পাশাপাশি ঘন সন্নিবিষ্ট সলিনয়েড, ডট 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 ডট, তলায় ক্রস 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 ক্রস। এই আচ্ছা, ইনফাইনাইট সলিনয়েড তো? হ্যাঁ, ইনফাইনাইট সলিনয়েড। দুদিকেই আমি বাড়িয়ে দিয়েছি অ্যারো, বোথ ওয়েজ অ্যারো বাড়ানো রয়েছে, এবং সেক্ষেত্রে তোমার এন্ডলেস ইনফাইনাইট সলিনয়েডও বলে, এন্ডলেস সলিনয়েডও বলে। তো এইবার আমি এর ভিতরে বা এই সলিনয়েডের জন্য বিভিন্ন জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কত বার করতে চাইছি। আমি একটা অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করেছি, এই ABCD, এটা একটা অ্যাম্পেরিয়ান লুপ।
তার মধ্যে এবি একটা অংশ, বিসি একটা অংশ, সিডি একটা অংশ, ডিএ একটা অংশ। তাহলে এবি অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, বিসি অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, সিডি অংশের জন্য কত, ডিএ অংশের জন্য কত, আলাদা আলাদা করে বার করব, তাহলে বুঝতে পারবো বি ডট ডিএল নেট কত হবে। যোগ করে দিলেই হবে, কারণ বি ডট ডিএল ইটসেলফ ইজ স্কেলার কোয়ান্টিটি। ডট প্রোডাক্ট করা মানেই সেটা একটা স্কেলার রাশি পাই আমরা। তো এবার এ বি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই বি ডট ডিএল ইন্টিগ্রেশনটা এই চারটে ইন্টিগ্রেশনে ভেঙে নেব, এ টু বি, বি টু সি, সি টু ডি আর ডি টু এ। দেখো চারটে ইন্টিগ্রেশনে মোট ভেঙে নিয়েছি। এইবার অ্যাম্পিরিয়ান লুপটার লেন্থটা হচ্ছে এল আর প্রস্থটা হচ্ছে বি। এই যে প্রস্থটা এখানে বি বলে লেখা আছে, আর প্রত্যেকটাতেই আলাদা আলাদা করে ডিএল নিয়েছি। এখানে একটু ডিএল, এখানে একটু ডিএল, এখানে একটু ডিএল, এখানে একটু ডিএল, নাহলে এই ডিএলগুলো পেতাম না। এবার এডি এবং বিসি অংশটা প্রথমে হিসেব করছে। এডি হচ্ছে এই অংশটা আর বিসি হচ্ছে এই অংশটা, অর্থাৎ যেটা সলিনয়েডের অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার। সলিনয়েডের অ্যাক্সিস হচ্ছে এইরকম, এই বরাবর, তার সঙ্গে পারপেন্ডিকুলার। সেই ক্ষেত্রে দেখো ভেতরে যে তোমার এই বি এর যে অভিমুখ, তার সঙ্গে ডিএল এর অভিমুখ পারপেন্ডিকুলার। ডিএলটা নিয়েছি আমি এই বরাবর, এখানে তোমার এই স্থানে বি এর অভিমুখ ভেতরের দিকে যেহেতু, সেহেতু তোমার বি ডট ডিএল ইকুয়াল টু বিডিএল কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে আমার এই দুটো ইন্টিগ্রেশন ভ্যানিশ করে গেল, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা বি ডট ডিএল বি টু সি আর বি ডট ডিএল ডি টু এ, এই দুটো ইন্টিগ্রেশন ভ্যানিশ করে গেল। তার মানে এই যে লিখেছি বি টু সি বি ডট ডিএল ইকুয়াল টু 0 আর ডি টু এ বি ডট ডিএল ইকুয়াল টু 0। আবার অসীম দৈর্ঘ্যের সলিনয়েডের জন্য সলিনয়েডের ঠিক বাইরে কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র বি ইকুয়াল টু 0, অর্থাৎ এই জায়গায় কোনো চৌম্বকক্ষেত্র নেই। তাহলে এই স্থানে যদি তুমি বি ডট ডিএল করো, বি ইটসেলফ ইজ 0, বি নিজে নিজেই 0, তাহলে 0 ডট ডিএল করলে 0ই হবে। তাহলে এই সিডি অংশের ইন্টিগ্রেশনটাও আমার 0। দেখো তার মানে আমার এই প্রথম, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা তিনটেই 0 হলো, কিন্তু দ্বিতীয় আর চতুর্থটা একটা যুক্তি খাটলো আর তৃতীয়টায় আবার অন্য যুক্তি খাটলো। তাহলে বি ডট ডিএল সি টু ডি 0 হয়ে গেল। তাহলে শুধুমাত্র বি ডট ডিএল কোনটা সার্ভাইভ করলো, এ টু বি অংশটা। তাহলে এইখানে এই বি ডট ডিএল মানে হচ্ছে এ টু বি বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 আই এনক্লোজড। এবার হোয়াট ইজ আই এনক্লোজড? আই এনক্লোজড মানে তারটার মধ্যে দিয়ে তো আই কারেন্ট ফ্লো করছে, এইভাবে এইটাই আসছে, আবার পাশেরটা থেকে এইটাই আসছে, আবার তার পাশেরটা থেকে এইটাই আসছে, এইভাবে আই কারেন্ট ফ্লো করছে। এবার ধরো আমি যে লুপ সাইজটা ধরেছি, এটা আমার লুপ, এইখানে আমার ছবি অনুযায়ী 4টে লুপ ঢুকে আছে এর মধ্যে। তার মানে এফেক্টিভলি এইখানে একটা তারের বদলে তার মানে 4টে তার আই পরিমাণ কারেন্ট ক্যারি করছে এখন। তাহলে 4টে তার যদি আই কারেন্ট ফ্লো করে এফেক্টিভলি, তাহলে এই লুপের মধ্যে এই ডিরেকশানে, মানে অর্থাৎ স্ক্রিন থেকে বাইরের দিকে ডিরেকশানে 4 আই কারেন্ট বেরিয়ে আসছে। এক তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। আমি যে কথাটা বলছি একদম খুব মাইনিউটলি ভাববে। এক তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, কিন্তু ওই তারটাই ঘুরে গিয়ে আবার ওই লুপের মধ্যে দিয়ে বেরোচ্ছে, আবার ওই লুপের মধ্যে দিয়ে বেরোচ্ছে, আবার ওই লুপের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তাহলে মোট 4বার বেরোচ্ছে। 4বার বেরোচ্ছে মানে এফেক্টিভলি ওই একই কারেন্ট ওই লুপ থেকে 4বার বেরোচ্ছে। তাহলে এফেক্টিভলি আমি ধরতে পারি 4i কারেন্ট বেরোচ্ছে। হ্যাঁ স্যার। প্রশ্ন আছে এই জায়গায় কোনো? এই জায়গায় যদি একবার না। মিসকনসেপশন হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছি। তাহলে এখানে আমি 4টে উদাহরণ দিলাম। এখানে n খানা ধরো এরকম, এই লুপের মধ্যে n খানা এরকম তার গেছে, n মেবি এনি নাম্বার। তাহলে n খানা যদি তার যায় তাহলে আমার এইখানে এই এল দৈর্ঘ্যের সলিনয়েডের পাক সংখ্যা যদি n হয়, তাহলে আই এনক্লোজটা আমার তাহলে ni হয়ে যাবে। তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে ঠিকই, কিন্তু ওই লুপের মধ্যে যদি আমার n খানা তার গিয়ে থাকে
তাহলে আমার এটা তাহলে মিউ জিরো এনআই হয়ে যাবে, এই যুক্তিটা পরিষ্কার। আর হ্যাঁ স্যার। বি ডট ডিএল যে করছিলাম ইন্টিগ্রেশন, বি তো সিমেট্রি থেকে কনস্ট্যান্ট, ডিএল এর এইটুকু অংশে ডিএল এর ইন্টিগ্রেশন করলে, এই লেন্থটা তো এল ধরেছি, তাহলে এইটুকু অংশে ইন্টিগ্রেশন করলে এল হবে। তাহলে বি ডট ডিএল হচ্ছে বিএল মিউ জিরো এনআই। তাহলে বি এখানে ক্রস মানে ক্রস প্রোডাক্ট নয়, কিন্তু এটা আমি জাস্ট ম্যাগনিচিউডটা লিখেছি, বিএল ইকুয়াল টু মিউ জিরো এনআই। তাহলে তোমার বি হচ্ছে মিউ জিরো এনআই বাই এল। এবার এনটা হচ্ছে টোটাল টার্নস, এলটা হচ্ছে লেন্থ, অর্থাৎ এইটুকু অংশের মধ্যে টোটাল টার্নস হচ্ছে এন, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এন বাই এল কোয়ান্টিটিটা টার্নস পার ইউনিট লেন্থ বোঝাবে, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বোঝাবে। তাহলে এইখানে যখন আমি এই এল দিয়ে ভাগ করব, এল দিয়ে ভাগ করলে এনের তলায় এল আসবে, তাহলে এন বাই এল যে টার্মটা আসবে সেটাকে আমরা একটা নতুন নাম দিলাম ক্যাপিটাল এন। তাহলে স্মল এনের জায়গায় তাহলে ক্যাপিটাল এন ইন্টু এল বসিয়ে দিলাম, তাহলে এল ক্যান্সেলস আউট ফ্রম বোথ সাইডস। তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো এনআই, হোয়ার ক্যাপিটাল এন ইজ দ্য টার্নস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে পাক ঘনত্ব। সেই জন্যে ক্লাস 8 হবে হয়তো, আমার যেটুকু মনে পড়ছে 8-এ তোমাদের ক্লাস নিয়েছিলাম, চুম্বক ছিল তোমাদের বইতে, 7-এ না 8-এ আমার ঠিক স্মরণে আসছে না, যে একটা তড়িৎ চুম্বকের স্ট্রেংথ কিভাবে বাড়ানো যায়, তড়িৎ চুম্বকের ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, এইরকম একটা প্রশ্ন আসতো। সেইখানে পাক সংখ্যা বাড়ানোর কথা বলা ছিল, আমি বোধহয় ক্লাসে তোমাদের পাক ঘনত্ব বাড়ানোর কথাটা বলেছিলাম। অর্থাৎ টার্নস ডেন্সিটিটা বাড়লে তবে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে, শুধুমাত্র টার্নস বাড়ালে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ নাও বাড়তে পারে। কীরকম, একটা সহজ উদাহরণ নিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো তুমি একটা 5 সেন্টিমিটার লম্বা সলিনয়েড বানিয়েছো, তার মধ্যে তোমার 5টা টার্ন আছে, তার মানে 1 টার্ন পার সেন্টিমিটার। আবার একটা 10 সেন্টিমিটার লম্বা সলিনয়েড বানিয়েছো যাতে 10টা টার্ন আছে, both will produce the same magnetic field, same strength of magnetic field। কারণ 5 সেন্টিমিটারের মধ্যে 5টা টার্ন থাকাও যা, 10 সেন্টিমিটারের মধ্যে 10টা টার্ন থাকাও তাই, টার্নস পার ইউনিট লেন্থ একই থাকছে। কিন্তু তাতে করে কিন্তু তুমি বলবে যে স্যার দ্বিতীয়টাই তো টার্নস বেশি আছে, তাহলে স্ট্রঙ্গার ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে, তা কিন্তু হবে না। আমাকে টার্নস ডেন্সিটি বাড়াতে হবে, অর্থাৎ আরও ঘনভাবে তার পাকাতে হবে। বুঝতে পারা গেল? আপনি যে ক্লাস 10-এও বলেছিলেন। হ্যাঁ, 10-এ বলেছিলাম, হবে হয়তো। বুঝেছি। বেশ, 10-এও তো একটু ছিল। এরপরে আসছি ম্যাগনেটিক টরয়েড। টরয়েড হচ্ছে এরকম বালার মতো, বুঝেছো? বালার মতো, এবং তার গায়ে এরকম তার পেঁচিয়ে আর একটা মুখ দিয়ে বার করা হয়। এটাকে এন্ডলেস সলিনয়েডের সঙ্গে তুলনা করা হয় অনেক সময়, অর্থাৎ এর কোনো শুরুও নেই শেষও নেই। অর্থাৎ সোজা কথা, একটা স্প্রিংকে যদি এন্ড টু এন্ড এভাবে জুড়ে দেওয়া হয়, এই ভিতরের যে আমরা কোডটা এঁকেছি, কোডটা নট নেসেসারিলি কোডটা থাকতেই হবে এমন নয়। কোডটা টরয়েড শেপ বলতে বোঝায় একটা স্প্রিংকে আমরা জাস্ট এরকম যদি ব্যাঙ্গেলের আকারে, বালার আকারে যদি মেকিয়ে দিই, তাহলে যে শেপটা আসবে সেটা হচ্ছে টরয়েড। আচ্ছা হ্যাঁ, আগেরটায় আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে দেখো, ছোটোবেলায় তোমার আমার সবাইয়েরই একটা মিসকনসেপশন থাকে যে অর্থাৎ একটা সলিনয়েডের ভিতরে কি করে তড়িৎচুম্বক তৈরি করবে, প্রশ্ন ছোটোবেলায় করা হয় যে একটা কাঁচা লোহার দণ্ড নেবো স্যার, তাইতে তার জড়াবো, কারেন্ট ব্যাটারি জুড়ে দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে,
সেটা তড়িৎচুম্বকে পরিণত হবে। হ্যাঁ, দেখো, ম্যাগনেট হয়ে যাবে। প্রত্যেকটা কথার মধ্যে একটা করে মিসকনসেপশন ঢুকেছে। যেই যে কথাগুলো বললাম, প্রথম কথা হচ্ছে একটা কাঁচা লোহার দণ্ড নেবো, নিতেই হবে এমন নয়। কাঁচা লোহার দণ্ডটা নিলে স্ট্রঙ্গার ম্যাগনেট হবে ঠিকই, কিন্তু কাঁচা লোহার দণ্ড ছাড়া এই যে আমরা এই যে একটু আগে কেসটা করলাম, এখানে তো এয়ার কোর কিছু তো নেই, ফাঁকা জায়গা। তাহলে এখানে তার মানে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তো। তাহলে তোমার কেবলমাত্র কাঁচা লোহার উপরেই যে তার জড়াতে হবে এটা নয়, এটা সত্যি নয়। তো এইবার তারপর প্রথম কথাটা তাহলে ভুল বললাম। দ্বিতীয় কথাটা কি বললাম? তার জড়িয়ে দিই। এমনি তার যদি জড়াই, খুব ঘন করে জড়াই, তাহলে একটা তারের সঙ্গে আরেকটা তার গায়ে গায়ে লেগে থাকবে। তাহলে কারেন্ট এত কষ্ট করে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম পেঁচালো পথে যাবে? মেটাল কন্ট্যাক্ট তো এইটার সঙ্গে এইটা গায়ে গায়ে লেগে আছে, মানে এইখান থেকে ডাইরেক্ট চলে যাবে। অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক, সহজ ভাষায় বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে। এরকম স্পাইরাল পাথে যাবে কি কারেন্টটা? যাবে না। তাহলে তার না। সেটার থেকে বাঁচার উপায় কি? অন্তরিত তার নিতে হবে, ইনসুলেটেড ওয়্যার নিতে হবে। তাহলে দ্বিতীয় জায়গায় ভুল হলো, দ্বিতীয় ভুলটা কারেকশন করলাম। 3 নম্বর হচ্ছে কারেন্ট পাঠিয়ে দেব। কারেন্ট পাঠিয়ে তো দিতেই হবে, কারেন্ট পাঠিয়ে দিলে তবেই চুম্বক হবে, না হলে চুম্বক ধর্ম দেখাবে না। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সলিনয়েডকে তড়িৎচুম্বকে পরিণত করতে গেলে, ইলেকট্রোম্যাগনেটে পরিণত করতে গেলে আমার এইখানে কোডটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের হতেই হবে, অর্থাৎ লোহা জাতীয় পদার্থের হতেই হবে এমন নয়। লোহা জাতীয় পদার্থের হলে একটু মানে স্ট্রং হবে ম্যাগনেটটা। সেটা কেন হবে সেটা আমরা এই চ্যাপ্টারেই শেষের দিকে পড়ব। কিন্তু তোমার যদি এয়ার কোর হয় তাহলেও কিন্তু দ্যাট উইল অলসো বিহেভ লাইক এ ম্যাগনেট ডিউ টু দ্য ইলেকট্রিক কারেন্ট পাসিং থ্রু দ্য ওয়্যার। কারেন্ট যদি ফ্লো না করতো তাহলে কিন্তু ওটা ইলেকট্রোম্যাগনেটের মতো বিহেভিয়ার দেখাতো না। কারণ ইলেকট্রিক কারেন্টেরও তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার ক্ষমতা আছে। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওই ইলেকট্রিক কারেন্ট তারের ওই প্যাঁচের মধ্যে দিয়ে ফ্লো করার কারণেই, না হলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ফাঁক ফাঁক করে এঁকেছি, এখানে নেকেড তার হোক বা ইনসুলেটেড তার হোক কিছু যায় আসে না। কিন্তু when you will really produce, when you want to really produce an electromagnet, you have to wind the wire very densely, খুব ঘন করে আমায় তারটাকে পাক দিতে হবে। তাহলে তাই যদি হয় সেক্ষেত্রে আমাকে একটা তারের ঘাড়ে আর একটা তার ঠেকে যাবে, এবং সেক্ষেত্রে দেখবে ভালো করে যদি খেয়াল করে থাকো, আমাদের বিভিন্ন মোটর, অর্থাৎ পাখার মোটর বা পাম্পের মোটর বা ট্রান্সফরমার বা টিউবলাইটের চোখ, এইগুলোর ভিতরে এক ধরনের তার দিয়ে তারের কয়েল তৈরি করা হয়। একটু তামার মতো রঙটা, কালারটা, তোমরা মনে করো ওটা নেকেড ওয়্যার, দ্যাট ইজ নট, সেটা নেকেড ওয়্যার নয়, সেটা অ্যাকচুয়ালি ইনসুলেটেড ওয়্যার। সেটার গায়ে মেটাল, ওই তার নিয়ে খানিকটা একটা স্যান্ড পেপার দিয়ে ভালো করে যদি ঘষো, আসল অরিজিনাল ভেতরে তামাটা তখন বেরিয়ে আসবে, কপারটা বেরিয়ে আসবে। সেই কপারের কালারের সঙ্গে দেখবে এই কালারটার একটু তফাৎ আছে, এবং অ্যাকচুয়ালি এই কালারটা, এটা আসলে একটা তারের গায়ে, ওই মেটাল ওয়্যারটার গায়ে একটা ইনসুলেটেড, অ্যাকচুয়ালি ল্যামিনেশন বলে, ল্যামিনেশন করা থাকে, অর্থাৎ একটা পার্টিকুলার কালারের কোটিং দেওয়া থাকে, যে কালারটা নিজেই হচ্ছে ইনসুলেটার, সে কারেন্ট ফ্লোকে অ্যালাউ করে না। কিন্তু আমরা যেগুলো যে তার দিয়ে বাইরে ওয়্যারিং করি, বাড়ির ওয়্যারিং করি, সেগুলোর গায়ে মোটা প্লাস্টিকের কোটিং থাকে। সেই মোটা প্লাস্টিকের কোটিং ওই তারে থাকে না কেন? না, তাহলে আরও বেশি তারটা মোটা হয়ে যাবে, তাহলে বেশি পাক জড়াতে পারবো না। যত আমার তারটা সরু থাকবে তত আমার বেশি, অল্প জায়গার মধ্যে অনেক বেশি পাক আমরা জড়াতে পারবো। এবং বুঝতেই পারছো যে ওই সমস্ত টার্মেচারে কোনোটায় 2000 টার্নস, কোনোটায় 3000 টার্নস, এত বেশি পাক সংখ্যা দিতে হয়। তাহলে বুঝতেই পারছো যদি মোটা হয়ে যায় তারটা, তাহলে পাক দিতে গেলে অনেক বেশি জায়গা নেবে।
তাতেও আবার সমস্যা আছে। যত বেশি জায়গা নেবে তাহলে টার্নস ডেন্সিটি কমে যাবে, কারণ এলটা বেড়ে যাবে। ছোট জায়গায় বেশি পাক দিতে গেলে তারটা সরু হতে হবে। আচ্ছা, আমরা এবার টরয়েডে ফিরে আসি। টরয়েডের বেলায় শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এবার টরয়েডের বেলায় আসি। টরয়েডের বেলায় এই যে কোডটা, তার মানে এই কোডটা খুব এসেন্সিয়াল নয়। আমরা জাস্ট একটা কোড এঁকেছি, কারণ কি, মানে এই শেপটাকে বোঝানোর জন্য। এটা এয়ার কোডও হতে পারে। এইরকম একটা টরয়েড, টরয়েডের মধ্যে মনে করো কারেন্টটা বাইরে থেকে ভিতরের দিকে ফ্লো করছে, তাই জন্যে বাইরের দিকে এটাকে গোল করে ডট দেওয়া হয়েছে, ভিতরের দিকে গোল করে ক্রস দেওয়া হয়েছে। অর্থাৎ কারেন্টটা ফ্লো করছে এই ভেতর দিয়ে গিয়ে এই বাইরে দিয়ে সেই পাশেরটায়, আবার ভেতর দিয়ে গিয়ে আবার এই বাইরে দিয়ে সেই পাশেরটায়, এইভাবে। অর্থাৎ এইখানে যদি আমি, এখানে শুধু টরয়েডটা এঁকেছি, এখানে যদি অ্যারোটা দিই, তাহলে এই উপরের যে অংশটা তারের দেখতে পাচ্ছ, সেই তারের অংশটায় অ্যারোটা ডিরেকশন হবে এইরকম, ঠিক জাস্ট এরকম, মানে এপাশ থেকে এপাশে কারেন্টটা ফ্লো করছে এইটা থেকে এইদিকে। এই অবস্থায় আমরা এই টরয়েডের মধ্যে বাইরে থেকে ভিতরের দিকে, বাইরে থেকে ভিতরের দিকে, বাইরে থেকে বাইরে থেকে ভিতরের দিকে হলে তবেই তো তোমার এইখান থেকে কারেন্টটা আমার স্ক্রিন ছেড়ে বেরিয়ে আসছে আর এইখানে স্ক্রিনের মধ্যে ঢুকছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। এইবার আমরা একটা অ্যাম্পিরিয়ান লুপ কল্পনা করেছি এর মাঝের অংশে, এই কোরটায়, অর্থাৎ ভেতরে যে মানে ফাঁপা অংশটা, সেই অংশটা একটা অ্যাম্পিরিয়ান লুপ কল্পনা করেছি। সেইখানে ডিএল, এইটুকু ডিএল, এইখানে আর। আচ্ছা, এইবার একটা জিনিস ভাবি, বি এর অভিমুখ কোন দিকে হবে, ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ কি বরাবর হবে, সেটা ভাববার জন্যে কি করব না, আমরা যদি এইখান থেকে কারেন্ট বেরোচ্ছে, এখানে কারেন্ট প্রবেশ করছে, তাহলে আমরা যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা আঁকি, বুড়ো আঙুলটা বসাও ডান হাতে, তাহলে কীরকম হবে? আমি যেখানে হাতটা রেখেছি, এই হাতটা যেখানে রেখেছি সেখানে বুড়ো আঙুলটা বসাও ডান হাতে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কীরকম হবে? স্যার ওই তো বাঁ দিক থেকে ডান দিকের দিকে এরকম, এরকম উল্টো তো, বাঁ দিক থেকে হ্যাঁ, দিক থেকে ডান দিক, এইটা হবে হ্যাঁ হ্যাঁ। না, ডান দিক থেকে না বাঁ না দিক। না ডান দিক, এইটা ও হচ্ছে সরি, ডান দিক থেকে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিক। ডান দিক থেকে বাঁ দিক থেকে বাঁ দিক। হ্যাঁ ওটাই ওটাই ওটাই। আমি যেটা ঘোরাচ্ছি হ্যাঁ ওরকম ওরকম ভিতরের ওরকম। দিকে, ভিতরের দিকে দেখো বাঁ দিক থেকে ডান দিক, বাইরের দিকে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, তাই হবে তো? হ্যাঁ, নাকি উল্টো বললাম? তো বাইরের দিকে তো বাম দিক থেকে ডান দিকে হবে, ভিতরের দিকে তো ইয়ে মানে ভিতরের দিকে যাচ্ছে কারেন্টটা, তাহলে স্যার ওটা ওইদিকে তো ডান দিক থেকে বাঁ দিকে হবে। এইরকম হবে। ওটা ভিতরে হবে, ওটা ভেতরে মানে হ্যাঁ, বাইরের দিকে হবে বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, উল্টো দিকে উল্টো দিকে। আমি এখন যেভাবে ঘোরাচ্ছি সেইভাবে তো? না স্যার, তার উল্টো দিকে। তুমি হাতে এটা রাখো না, ওই থাম রুলটা ভাবো না মনে মনে। ও ডান হাতে থাম করতে হবে, ডান হাতের থাম, বাঁ হাতে টেনে, বাঁ হাতে টেনে, সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? তাহলে ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই রাইট টু লেফট এইখানটায়, এইখানে এবার এই জায়গাটায় এসো যেখানে আমি হাতটা রেখেছি, এইখানটায় থামটাকে ভিতরের দিকে পয়েন্ট করো,
থামটাকে ভিতরের দিকে হুম। পয়েন্ট করলে এইখানে কোন দিকে কার্ল করছে? বাঁ দিক থেকে ডান দিকে। ডান দিকে। এইরকম তো। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তোমার হ্যাঁ স্যার, ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, অর্থাৎ এই যে অ্যাম্পিরিয়ান লুপটা এঁকেছি, এখানে অ্যারোটা উল্টো দেওয়া আছে, অ্যাম্পিরিয়ান লুপটা এঁকেছি সেইটা বরাবর ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড হবে এবং তার অভিমুখটা এই বরাবর, এইখানে যদি ধরো এই বরাবর, এইখানে যদি ধরো এই বরাবর, এখানে যদি ধরো এই বরাবর, এইটা। তাহলে আমরা একটা ছোট্ট স্ট্রিপ ডিএল নিয়ে নিয়েছি। মোট কথা ডিএল এর সঙ্গে বিটা প্যারালাল, বুঝতেই পারছি, অর্থাৎ ডিএলটা তুমি যেখানেই নাও তার সঙ্গে প্যারালাল হবে। তাহলে তোমার প্যারালাল যদি হয় কস 0ই করো আর কস 180ই করো, কস শুধুমাত্র +1 হবে, একটা -1 হবে, কিন্তু ম্যাগনিটিউডটা একই থাকবে। কস 0 হলে +1 হয়, কস 180 ডিগ্রি হলে -1 হয়। তাহলে বি ডট ডিএল, তাহলে আমার সিমেট্রি থেকে বি ডট ডিএল ইকুয়াল টু বিডিএল কস 0 ডিগ্রি ধরি, তাহলে কস 0 ডিগ্রি হলে কস 0 1, তাহলে বি ডট ডিএল হচ্ছে শুধুমাত্র বিডিএল, কস টার্মটা থাকছে না, তাহলে বি সিমেট্রি থেকে কনস্ট্যান্ট। তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন যদি এই গোটাটার উপর করো, এই গোটাটার পেরিমিটার কত, মানে সার্কামফারেন্স কত, 2πr। এবার আমার অ্যাম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী একটু আগে উপরে দেখেছি মিউ0 ni, কারণ এক একটার মধ্যে যদি n নাম্বার অফ টার্নস থেকে থাকে, তাহলে বি হচ্ছে মিউ0 ni বাই 2πr। এখানে দেখো রেডিয়াসের উপর একটা ডিপেন্ডেন্স আছে, অর্থাৎ আমি এই বিন্দুটা এখানে নিলে এক রকমের ম্যাগনেটিক ফিল্ড পাবো, কাছে নিলে আরেক রকমের পাবো, দূরে নিলে, অর্থাৎ আমি এই কোরের মধ্যেই আছি, টরয়েডের মধ্যেই অবস্থান করছি, কিন্তু টরয়েডের মধ্যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নেই। এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বেশি, আরটা যেহেতু কম, আর এইখানে আর এর লেন্থটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কম, অর্থাৎ আর বেশি হলে বি কম, আর কম হলে বি বেশি। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই সলিনয়েডের বেলায়, প্লেন সলিনয়েডের বেলায় আমার এই রাশিমালায় কোথাও আর এর ডিপেন্ডেন্স ছিল না, অর্থাৎ রেডিয়াস অফ দ্য সলিনয়েড কী হবে তার উপর কিন্তু আমরা হিসেব কিছু করিনি, বা আমার রাশিমালার মধ্যেও আর কোথাও ছিল না। বি ডট ডিএল ইকুয়াল টু মিউ0 ni এসছিল, অর্থাৎ এই সলিনয়েডের রেডিয়াস যাই হোক না কেন, এর ভিতরের যে ম্যাগনেটিক ফিল্ডটা এটা ইউনিফর্ম। এইখানে খানিকটা এরকম একটু গোল গোল আছে বটে, কিন্তু যদি একটু বড় সড়ো করে ভাবি, ম্যাক্রোস্কোপিক্যালি না ভেবে একটু মাইক্রোস্কোপিক্যালি ভাবি, এই জায়গাটায় কিন্তু মাঝখানের অংশটা তুমি এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যেখানেই নাও, যেখানে যে জায়গাতেই নাও সেই জায়গায় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তা কিন্তু টরয়েডের বেলা কিন্তু তা নয়, টরয়েডের বেলা দেখতে পাচ্ছি আর এর সঙ্গে একটা ডিপেন্ডেন্স রয়ে যাচ্ছে, এবং সেই জন্যেই এই কথাটা লিখেছি, সলিনয়েডের সব জায়গায় চৌম্বক ক্ষেত্র সমান, টরয়েডের চৌম্বক ক্ষেত্র বি ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে আমি একটা এইখানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মেপেছি, B1 বেরিয়েছে, আর এইখানে ধারের কাছাকাছি আরেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মেপেছি, B2 বেরিয়েছে। B1 যদি B2-র চেয়ে বেশি হয় তাহলে ন্যাচারালি তোমার কী হবে না, ম্যাগনেটিক ফিল্ডে B1-এর স্ট্রেংথটা B2-র চেয়ে বেশি হবে। বেশ, আজকে এই টপিকটা অবধি থাক, পরের দিন মোশন অফ এ চার্জ পার্টিকেল পড়াবো। তোমরা অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের, যার কাছে যা বই আছে, অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের অ্যাপ্লিকেশন পার্টটা গোটাটা তৈরি করে রাখবে। আর এই সপ্তাহে শনিবার খুব সম্ভবত ক্লাস করাতে পারি, এখনও অবধি যা প্রোগ্রাম তাতে করে শনিবার থাকবো হয়তো, সুতরাং ক্লাস নিতে অসুবিধে নেই। আমাকে একবার শনিবার সকালের দিকে, বেলার দিকে, যে কোনো হোক একটু মনে করিয়ে দিও যদি ভুলে যাই। আর কারোর কোনো প্রশ্ন আছে? নমস্কার।